সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বরিশাল জেলার কোতোয়ালি থানার মধ্যবিত্ত পরিবার সুইটিদের। অন্য বোনদের সাথে আনন্দ আর হাসি খুশির মধ্যে দিন কাটে তার। ভবিষ্যতে নামকরা কেমিস্ট হওয়ার স্বপ্নে রসায়ন শাস্ত্রে অনার্স পড়ছে। মায়ের সাথেই তার সবচেয়ে ভালো সম্পর্ক। মাও সবসময় আদর ও যত্নে আগলে রাখেন সুইটিকে। কিরে মা, পরীক্ষা কবে? এই তোমার সামনে, বেশি দেরি নেই। পড়, ভালো করে পড়। তাই বলে কিন্তু রাত জাগবি না। রাত জাগলে পরে শরীরটা খারাপ হয়ে যাবে মা। চিন্তা করো না। সুইটির বিয়ের ঘটনা স্মরণ করে তার মা বলেন, শ্বশুর ছিল ওষুধ কোম্পানির একজন মালিক। সে তাদের মেজো ছেলের জন্য একটি ভালো মেয়ে খোঁজাখুঁজি করতেছিল। আত্মীয় স্বজনের মাধ্যমে প্রস্তাবটা আসছিল। ওনারা ওই কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার মেয়েকে দেখেছে, দেখে ওদের খুব পছন্দ হয়েছে। আমি মিলনের জন্য একটা মেয়ে পছন্দ করেছি। তুমি মিলনের জন্য মেয়ে পছন্দ করে ফেললে, আর আমি কিছুই জানলাম না। মেয়ে পছন্দ করেছি, কিন্তু পাকা কথা তো কাউকে দেয়নি। সেজন্যই তো তোমাদের সবাইকে ডেকেছি। বাবা, তুমি একা একা কোথায় মেয়ে দেখলে? এই তো আমাদের পাশেই। মেয়েটা মেধাবী, তাছাড়া পরিবারও খুব ভালো। বাবা অনেকদিন দেশের বাইরে ছিলেন। মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে। এখন তোমাদের সম্মতি পেলে আমি ওদেরকে কথা দিতে পারি। তুমি যখন পছন্দ করেছো, নিশ্চয়ই মন্দ হবে না। বৌমা, তুমি কি বলো? আমি আর কি বলবো মা, বাবা যা ভালো মনে করেন তাই করবেন। মিলন, তুমি মেয়ে দেখবে না? না ভাবি, বাবা মা যা পছন্দ করে আমি তাতেই রাজি। তাছাড়া তুমি আছো না। বাবা, মেয়েটা দেখতে কেমন? শর্ত কিছু আছে, যদি যাই তোমার ঘরে। চাওয়ার অনেক আছে, যদি সঙ্গী করো আমাকে। ছোট্ট একটা ঘরে চাই, বড় একটা জানালা। এক আকাশ নীলে চাই, কিছু মেঘের ভেলা। আমার সামনে তোমাকে চাই, তোমার কণ্ঠে গান চাই। এক রিম কবিতা চাই, তোমার কুলে মরতে চাই। না, তোমার চাই। ও থ্যাংক ইউ, বসো। এখনই কেন? সবে তো অনার্স পড়ছে, পড়াটা শেষ করো, তারপরে ভাবা যাবে। বেশ তো, পড়বে। ইচ্ছা থাকলে বিয়ের পরেও পড়া যায়। কিন্তু আমি এখন ওর বিয়ে দিতে চাই না। কিন্তু আমি চাই। ভালো ছেলে পেলে সুইটির বিয়ে দিয়ে আমি চিন্তামুক্ত থাকতে চাই। ওর এখন বিয়ের বয়স হয়েছে নাকি? তুমি যে কি বলো। হয়েছে। সুইটি আর মিলনের বিয়ের বিষয়ে মনোয়ার সাহেব এবং তার স্ত্রী আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছান। আমি তোমাকে বলেছিলাম না, সুইটির একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমি চিন্তামুক্ত হব। হ্যাঁ বলেছিলে তো, কি হয়েছে? তোমাকে মনোয়ার সাহেবের কথা বলেছিলাম না, ওনার ছেলে মিলনের জন্য সুইটিকে খুব পছন্দ করেছেন। ওরা এত বড় লোক। তাছাড়া আমি তোমাকে বললাম না, সুইটির পড়াটা আগে শেষ হোক। বড় লোক বলেই তো আমি রাজি হয়েছি। সুইটি অনেক সুখে থাকবে, কোনো কষ্ট হবে না। তাছাড়া বিয়ের পর মেয়েকে সুখী দেখতে কোন বাবা মাই না চায় বলো? কিন্তু ওর পড়াশোনা? বিয়েটা তো আগে হোক, তারপর ওসব চিন্তা ভাবনা করা যাবে। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। এই, হ্যাঁ, বুঝেছিস? এই যে শোন, আপুর বিয়ে হচ্ছে। এর কয়েকদিন পর সুইটি আর মিলনের বিয়ে হয়।
বিয়ের পরেই সুইটি তার শ্বশুর বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে বেশ আনন্দ আর সুখী দিন কাটে সুইটির। বিয়ের 1.5 বছর পর সুইটির কোল আলো করে অনিন্দের জন্ম হয়। স্বামী, সংসার আর সন্তান অনিন্দকে নিয়ে বেশ ভালো চলছিল সুইটির দিনগুলো। তারপর তো ওর শ্বশুর অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ আগে থেকেই ছিল। হঠাৎ একদিন সুইটির শ্বশুর খুব অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তোমার কি মন খারাপ? হ্যাঁ, ডাক্তার বলেছে বাবাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই নিবা। মন খারাপে কি আছে? শোনো শোনো, মানুষের তো অসুখ বিসুখ হয়, তাই না? এত চিন্তার কিছু নেই। ডাক্তারের পরামর্শ এবং পরিবারের সিদ্ধান্তে মনোয়ার সাহেবের বিদেশে যাওয়া চূড়ান্ত হলে কিছু জরুরি কথা বলার জন্য তিনি সুইটিকে ডাকেন। বৌমা, বৌমা, মেজ বৌমা, একটু এদিকে আসো তো মা। বসো, আমার কাছে বসো। দেখো মা, আমি নিজেই তোমাকে আমার বাড়িতে ছেলের বউ করে এনেছি। আমি আজকে তোমাকে কতগুলো কথা বলবো। জি বাবা, বলেন। বৌমা, আমার টাকা পয়সা আছে, কিন্তু আমার ছেলেটা ঠিক মতো লেখাপড়া করলো না। তাই আমি চাচ্ছি তুমি যদি আমার ব্যবসার কিছু কিছু বিষয় দেখতে, তাহলে আমি একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু বাবা, আপনার তো আরো ছেলেরা আছে। ওদেরকে জানি বলেই তো তোমাকে বলছি। দেখো মা, আমি তোমার উপর ভরসা করেই কথাগুলো বলছি। তাছাড়া ওদেরকে ঠকিয়ে তো তোমাকে কিছু দিচ্ছি না। তুমি এ নিয়ে চিন্তা করো না বৌমা। তারপরও বাবা, যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। এই দলিলটা রাখো। এই চেকগুলো রাখো। সংসারে অনেক খরচ আছে তো, যখন যেটা লাগে তুমি ভাঙায় নিও। এই চাবিটা রাখো। সুইটির শ্বশুরের এ ধরনের সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে ব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জেন্ডার বিশেষজ্ঞ ডক্টর সাদেকা হালিম। পরিবারটা আসলে একটা একান্নবর্তী পরিবার। এখানে অনেক সদস্যের বসবাস। এখানে ননদ আছে, ননদের জামাই আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, সুইটির স্বামী, তার সন্তান। তারা সবাই মিলেই তারা এটা আলোচনা করতে পারতো এবং কিছুটা কিন্তু এই দায়িত্বটা আমার মনে হয় তার শ্বশুরের উপরেই বর্তায়, যে উনি যে চুপিসারে কাজটা করে গেলেন, উনি সেই দায়িত্বটা নেয়নি যে এরপরে এই মেয়েটার উপরে হয়তো বা কোনো ভীতি প্রদর্শন করা হতেও পারে, তার উপর অন্যান্য আঘাত হানতেও পারে। এই বিষয়টা কিন্তু ওনার বিবেচনা করা প্রয়োজন ছিল। 89 সালের 9 অক্টোবর তারা সব ইন্ডিয়া চলে গেছে, বাসা থেকে চলে গেছে আর কি। বাবা, আমাদের যে জিনিসগুলো তোমার কাছে রেখে গেছে, জিনিসগুলো ফেরত দাও। বাবা তোমাদেরকে দেওয়ার জন্য তো আমার কাছে কিছু রেখে যায়নি। দেখো ভাবি,
খামাখা মিথ্যে কথা বলো না, মিথ্যে বলবো কেন? ন্যাকামি করো না, ন্যাকামি করার সময় নেই। আজে বাজে কথা বলো না। বাবা তোমাদেরকে দেওয়ার জন্য আমার কাছে কিছুই রেখে যায়নি। বুঝছি, সোজা কথা কাজ হবে না, পরে বুঝবে। তাদের ছেলে মেয়েদের মধ্যে বড় ছেলের বউ আবার সাংঘাতিক একটু অন্যরকম ছিল। তারা মনে করছে, আমি বড় বউ মনে করেছে যে আমি এত বছর মানে 9-10 বছর তার তখন সংসার হয়ে গেছে, সেখানে আমার কোনো দাম নাই, সব ইয়ে পড়বে এই মেয়ের, এটা তার সহ্য হয় নাই। হ্যাঁ বলি, বলো কি বলবেন? শুনো ভাবি, মেজো ভাবির কাছে সকালে আমি চাবিটা চাইলাম, সে তো চাবি দিলই না, আরো উল্টা আমার অপমান করলো। তোমাকে অপমান করেছে? জি ভাবি, ইচ্ছা করে এই বাসা থেকে বের হয়ে যায়, এত অপমান আর সহ্য হয় না। তুমি একটা কিছু করো। আপনি এ বাসা ছেড়ে যাবেন কেন? ও কি এবারে কর্তা নাকি? বাবার জন্য ওর একটু বেশি সাহস হয়ে গেছে। ঠিকই বলছিস, এর একটা বিহিত করতে হবে, এসব খবরদারি আমি সহ্য করবো না। মাথা ঠান্ডা করেন, ভাবি কি বলে শোনেন। খলিল শোনো, আসো তোমরা সবাই আসো। কই তোমাকে কাকে বললাম, সে বিষয়ে কি ভাবলা? তোমাকে তো আগেই বলেছি, তোমাদের দেওয়ার জন্য বাবা আমার কাছে কিছুই রেখে যায়নি। এই সমস্ত পেশাল রাখো, আমাদের জিনিস আমাদেরকে ফিরে দাও। তুমি আমাকে এসব বলছো কেন? তোমাদের বাবা তো এখনো বেঁচে আছে, ওনাকে জিজ্ঞেস করো। এই সমস্ত ভালো মানুষের তো আমাকে দেখে, এগুলো কিভাবে ঠিক করতে হয় তা আমার ভালো জানা আছে। কোথায় যাওয়া হচ্ছে? সলা পরামর্শের জন্য? ভালো করে কথা বলো, সব সময় বেয়াদবি করো, এসব আমার পছন্দ না। দেখলে সব হাতে পেয়ে কেমন শিক্ষা দিতে শুরু করেছে। ও কি এমন বলেছে যে তুমি একেবারে ফস করে উঠলে? আমি তো কিছুই বললাম না ভাবি, আপনি এসব বলছেন কেন? বাকি রেখেছো কি? তা বললে না তো কোথায় যাওয়া হচ্ছে? একটু বাবার বাড়ি যাব। বাবার বাড়ি? মোক্ষম জায়গায় তো বেছে নিয়েছো। না, আজকে যেতে হবে না, রিনা রিনা জামাইকে নিয়ে আসবে। আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। বললাম তো যেতে হবে না, কথা বাড়িয়ে লাভ নেই, যাও নিজের রুমে যাও। আমি তো কতদিন বাবার বাড়ি যাই না, তাছাড়া এখন ঝামেলা কম, তাই ভাবছিলাম এখন একটু যাই। তাই এই ফাঁকে যদি পরামর্শটা সেরে ফেলা যায় মন্দ কি, তাই না? তুমি তো সাংঘাতিক জেদিমে, দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও, যাও যাও, তাড়াতাড়ি আটকো, যাও। ও যাচ্ছ, যাও রুমে যাও। বাবার বাড়িতে সুইটি আর তার ছেলে অনিন্দের আর যাওয়া হয় না। মজিরা, কি করছো? চা তামা খাচ্ছি। মর্জিনা, আয় মর্জিনা, জিরাফা। কি রে, চালটা তো কম কেন রে? আপা মেজু বিহান দেখাইছি। কি মেজো ভাবে কে ফেলেছে? দাঁড়া। বড় ভাবি, ও বড় ভাবি। এই কি আছে? দেখো না, আমি সব করে মর্জিনাকে চালতে বানাতে দিলাম, আর আমাকে খেতে দেবে না বলে মেজো ভাবি এটো করে দিল। এটো করে দিয়েছে না? দাঁড়া আমি দেখছি। ধর, খাবোই না। সুইটি, তুমি এত ছোট লোক, এত নীচ। এসব আপনি কি বলছেন ভাবি? কি হয়েছে? কিছু বোঝো না না? ও চালটা এটা করেছো কেন? আমি চালতা এটো করে দিয়েছি মানে? আমার চালতা এটো করে দিয়েছে, আবার বলে কিছু বুঝেই না। আচ্ছা আচ্ছা তুই থাম, থাম তো থাম, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। চল জুলি চল। এই
পরিবারের মধ্যে যে নারী সদস্যরা ছিলেন, সুইটির ননদ এবং যা, তারা বরং নারী হিসেবে যদি বলি, সেই হিসাবেও কোনো সলিডারিটি ফিলিংসটা তাদের সুইটির জন্য ছিল না। নারীরা মানে ছোট থেকে বড় হচ্ছে নির্ভরশীল হয়ে, এবং নির্ভরশীল মেয়ে হিসাবে, তারপরে স্ত্রী হিসাবে, তারপরে মা হিসাবে, তারপরে শাশুড়ি হিসাবে বিভিন্ন রোলেই তারা কিন্তু নির্ভরশীল। এবং তাদের যে ক্ষমতায়ন, এটা কিন্তু তাদের পুরুষ সদস্যের মাধ্যমে তাদের ক্ষমতায়ন হচ্ছে। এবং এই ক্ষেত্রে সুইটির ননদ এবং যা, তাদের ক্ষমতায়নটা মানে সংশ্লিষ্ট হচ্ছে তাদের পুরুষ সদস্যের সাথে, তাদের স্বামীর ক্ষমতায়নের সাথে। সম্পত্তির লোভ আর প্রতিহিংসার কারণে এভাবেই রাতের আধারে ঘুমের মধ্যে খুন হয় সুইটি। পরের দিন সকালে ডাকাত দ্বারা খুন প্রমাণের জন্য সকলে মিলে সুইটিকে নিয়ে হাসপাতালে যায়। ভোর 10টায় আমরা সংবাদ পাই, মেডিকেলে গেছি। গিয়ে তো দেখি পুরা ভিড়, আমি তো বুঝতেই পাইনি ব্যাপার কি, এখানে এত ভিড় কেন। পরে গিয়ে দেখি ওখানে কেউ কান্নাকাটি করতে আছে। তাই দেখি ওই একটা টেবিলের উপর কাপড় দিয়ে একটা চাদর টাদর কিছু দিয়ে ঢাকা লাশ। এইভাবে ঢেকে রাখছো কেন? সুইটিকে এইভাবে তোমরা করছো কেন? কি হয়েছে আমাকে দেখতে দাও না, উনি দেখতে পারবে না। কারা কারা জানি এইভাবে আমাকে টেনে ধরলো, আমাকেও দেখতে দেয়নি, সুইটির বাবাকেও না আসে। সুইটির মৃত্যুর ঘটনা স্মরণ করে তার বোন বলেন, আপাকে যখন ওরা মেরে ফেললো, ওরা বলেছিল ডাকাতে মেরেছে, ওরা নিজেরাই কেস দিয়েছিল। কিন্তু পুলিশ তদন্ত করে দেখলো ডাকাতের পক্ষে কোনো ক্রমেই এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না। সুইটির মামলার প্রেক্ষাপট এবং মামলার ব্যাখ্যা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবী মাসুদা রেহানা। 1989 সালের অক্টোবর মাসে সুইটিকে তার পরিবারের সদস্য অর্থাৎ তার দেবর এবং দেবর ননদের স্বামী সবাই মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। যে হত্যার ঘটনা আমরা জানতে পেরে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা সেখানে মিছিল, মিটিং, স্মারকলিপি প্রদান, তার পরবর্তীতে মামলাটা যাতে সহজভাবে রুজু করা যায় সেই জন্য আমরা কেন্দ্রীয়ভাবে এবং জেলাগতভাবে আমরা সহযোগিতা শুরু করি। সুইটিকে হত্যা করার কারণে মূল আসামি সুইটির দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 10,000 টাকা জরিমানা দেওয়া হয়। 10,000 টাকা জরিমানা যদি পরিশোধ করতে না পারে তাহলে 1 বছরের সশ্রম কারাদণ্ডের দণ্ডিত করা হয়। পরবর্তীতে তাকে সহযোগিতা করার জন্য সুইটির আরেকজন দেবর এবং ননদের স্বামী তাদেরকে দেওয়া হয় 3 বছর করে কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে তাদেরকে 6 মাস করে আবার সাজার ব্যবস্থা করা হয়। এটা হয় নিম্ন আদালতের রায়। হাইকোর্ট বিভাগে যে রায় হয় সেই রায়ে সকল আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়, যার কারণে মহিলা পরিষদ মনে করে যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড দৃষ্টান্তমূলক সাজা হওয়া প্রয়োজন। সেই কারণেই মহিলা পরিষদ আপিল আদালতে আপিল করার জন্য সরকারকে বাধ্য করে এবং বিভিন্নভাবে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা সেই আপিলটি দায়ের করি এবং দায়ের করার পরে আপিল আদালতে যে রায় হয় গত 2005 সালের, যেটা মূল আসামি তার জামিন যেটা ছিল যাবজ্জীবন কারাদণ্ড সেটা বহাল থাকে এবং যে তাদেরকে যে সহযোগিতা করতে সহযোগী আসামিদের তাদের দণ্ড কিন্তু বৃদ্ধি পায়, 7 বছর করে হয়। তার প্রথমে ছিল 3 বছর, নিম্ন আদালতে আপিল আদালতে 7 বছর করে তাদের সাজা বহাল রাখে। 2006 সালের ফেব্রুয়ারি মাসে মূল আসামি ছাড়া 2 জন আসামি বরিশাল জজ আদালতে সারেন্ডার করেছে। সারেন্ডার করে এখানে রিভিউ পিটিশনের জন্য আবেদন করেছে। আমরা চাই এই বিচারটা যত দ্রুত সম্ভব কার্যকরী হোক। আমরা অন্তত দেখে যেতে পারি যে বিচার সত্যিই হয়েছে।
টাকা দিয়ে সবকিছু ঢাকা যায় না। দুর্ঘটনায় রক্ষা পাওয়া সুইটির একমাত্র সন্তান অনিন্দ এখন তার দাদা বাড়িতেই বড় হচ্ছে। আমার সেই বোনের যে বাচ্চাটা, সে এখনোই আছে এই পৃথিবীতে। সে আসলে সত্যটা জানে না, জানার চেষ্টা করতে তাকে দেওয়া হয়নি। তাকে সব সময় এক্ষেত্রে একটা কালো পর্দা দিয়ে রাখা হয়েছে যে তার মা মারা গিয়েছে বাইরের কোনো কারণে। তা এখন যে রায়টা কার্যকর করা হয়, তাহলে এই ছেলেটির সে দ্বিধাগুলো কেটে যাবে এবং সে প্রকৃত তার মায়ের যে প্রকৃত হত্যাকারীরা তাদেরকে সে মানে চিনবে এবং জানবে। পারিবারিক যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার আত্মীয়, বন্ধু বান্ধব কিংবা আপনজনের সাথে আলোচনা করুন এবং সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হন। কোনো সিদ্ধান্ত মেনে নেবার সময় মনে রাখবেন সিদ্ধান্তটি আপনার জন্য কোনো বিপদ ডেকে আনবে কিনা, এবং এই বিষয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করুন। ঘরের বউকে অত্যাচার করার সময়ে মনে রাখবেন আপনার পরিবারের মেয়ে সদস্যটিও একই রকম নির্যাতনের মুখোমুখি হতে পারে।